সময় ইরানের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু, সহায়তা করা দেশকেও পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের, চাপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযান অব্যাহত, একদিনে নিহত ৮, ধ্বংসস্তূপে পরিণত আল আকসা হাসপাতালের ওষুধের গুদাম, পশ্চিম তীরে কয়েকজন ফিলিস্তিনি আটক। লেবাননের প্রতি ইঞ্চি জমির ওপর জনগণের অধিকার রয়েছে, হুঁশিয়ারি সেনাপ্রধানের। দক্ষিণে ইসরায়েলি হামলা অব্যাহত, জাতিসংঘের গভীর উদ্বেগ। বাংলাদেশ সহ 50 দেশের জন্য নতুন ভিসা নীতি চালুর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ব্যবসা ভ্রমণ ভিসা পেতে গুনতে হবে সর্বোচ্চ $20,000, 3 আগস্ট থেকে কার্যকর। এবং পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত 13, রাশিয়ার মস্কোতে রেস্তোরাঁর বাইরে ভয়াবহ বিস্ফোরণে 3 জনের প্রাণহানি, আহত অন্তত 21। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যে দেশি সহায়তা করবে, যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সম্ভাব্য নতুন হামলার হুমকির জবাবে এমন কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। দেশের ভবিষ্যৎ কোনো বিদেশি শক্তি নয়, বরং ইরানের জনগণই নির্ধারণ করবে বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ওয়াশিংটনের পর্যাপ্ত সামরিক সক্ষমতা নেই বলে জানিয়েছে ইউরোপের শীর্ষ মার্কিন সামরিক কমান্ডার। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এ হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা যে কোনো দেশই যুদ্ধের আগুনে জড়িয়ে পড়বে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের যুদ্ধকালীন সামরিক কমান্ডারের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তার দাবি, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজধানী, অবকাঠামো ও সম্পদকে নিজেদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে ইসরায়েলের সামরিক অভিযানকে আরো শক্তিশালী করছে। দায়িত্ব গ্রহণের 2 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বহিরাগত চাপের মধ্যেও ইরানকে দুর্বল করা যায়নি। দেশের ভবিষ্যৎ কোনো বিদেশি শক্তি নয়, ইরানের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটনের পদক্ষেপ শুধু হরমুজ নয়, আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথকেও অচল করে দিতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মূল্য দিতে হবে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানির বাজার এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণকেও। এর মধ্যে ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনকে পাঠানো এক গোপন বার্তায় বলেছেন, অতিরিক্ত একটি নৌ ডেস্ট্রয়ার না পেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রক্ষা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের প্রতিরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবহরের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জোটে যোগ দিয়েছে বাংলাদেশ সহ 13টি মুসলিম প্রধান দেশ। লোহিত সাগর, বাবাল মান্দাব প্রণালী ও গালফ অব এডেনে নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু নিরাপত্তা উদ্যোগ নয়, বরং আঞ্চলিক নেতৃত্বে সৌদি আরবের অবস্থান আরও শক্ত করার একটি পদক্ষেপ। লোহিত সাগর, গালফ অফ এডেন বা বাবাল মান্দাব প্রণালীতে দিন দিন বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 13টি মুসলিম প্রধান দেশ নিয়ে নতুন প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। রিয়াদে অনুষ্ঠিত উদ্বোধনী বৈঠকে অংশ নেয় 43টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। বৈঠকে স্পষ্ট করা হয়, এই জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দানকারী দেশ হবে সৌদি আরব। জোটের সদর দপ্তরও থাকবে দেশটিতেই। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলনই এই সিদ্ধান্ত। জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি ও সোমালিয়া। ভবিষ্যতে আরও দেশ এই জোটে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
মাত্র কয়েকদিন আগে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি গোষ্ঠী বাব আল মান্দাব প্রণালীতে অবরোধের ঘোষণা দেয়। এর আগে তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্য ও তেল সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন জোট গঠন করা হয়েছে। ইশিতা আক্তার, সময় সংবাদ। গত 8 বছরে অন্তত 14টি F-35 যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। বিভিন্ন তদন্ত প্রতিবেদনে এই বিমানে মারাত্মক কিছু কারিগরি ত্রুটির বিষয় উঠে এসেছে। হিমাঙ্কে ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক ফ্লুইড জমে যাওয়া, এয়ার ডাটা সিস্টেমে বিপত্তি, ইঞ্জিনের ফুয়েল টিউব ফেটে যাওয়ার মতো ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মার্কিন মেরিন কোরের একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে এর নিরাপত্তা ত্রুটির বিষয়। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, গত 8 বছরে অত্যাধুনিক এই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে অন্তত 14টি। 1995 সালে জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামের অধীনে লকহিড মার্টিন এই বিশেষ ফাইটার জেট তৈরির কাজ শুরু করে। তবে 2018 সালে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার আগেই প্রথমবারের মতো এটি দুর্ঘটনার মুখে পড়ে। এরপর থেকে গত 8 বছরে আলাস্কা, নেভাডা, নিউ মেক্সিকো ও সাউথ ক্যারোলাইনা সহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক F-35 বিধ্বস্ত হতে দেখা যায়। মার্কিন বিমান বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদের বহরে থাকা F-35 যুদ্ধ বিমানগুলোও ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। 2019 সালে জাপানের প্যাসিফিক সাগরে বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের প্রাণহানি ঘটে। এছাড়া 2021 সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি ফাইটার জেট রণতরী থেকে উড্ডয়নের সময় সাগরে তলিয়ে যায়। 2022 সালে দক্ষিণ কোরিয়ায় পাখির ধাক্কায় ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে একটি F-35। বিভিন্ন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে এই যুদ্ধ বিমানের মারাত্মক কিছু কারিগরি ত্রুটির বিষয় উঠে এসেছে। হিমাঙ্কে ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক ফ্লুইড জমে যাওয়া, এয়ার ডাটা সিস্টেমের ত্রুটি, ইঞ্জিনের ফুয়েল টিউব ফেটে যাওয়া এবং অটো পাইলট ব্যবস্থার গোলযোগের মতো সমস্যাগুলো ধরা পড়ে এসব প্রতিবেদনে। এসব কারণে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের স্থায়িত্ব ও কার্যকারিতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন স্থানে বিমান ও ড্রোনের আঘাতে নিহত হয়েছেন অন্তত 8 ফিলিস্তিনি। দেইর আল বালাহর আল আকসা শহীদ হাসপাতালের ওষুধের গুদামে আক্রমণ চালিয়েছে দখলদাররা। এই ওষুধের গুদামে ছিল ডায়ালাইসিস রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। এদিকে পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকের খবর পাওয়া গেছে। রাতের আধারে আবারও কেঁপে উঠল গাজা। ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজা সিটি, দের আল বালা এবং খান ইউনুস এলাকায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত অনেকে। সবচেয়ে বড় ক্ষতি হয় দের আল বালার আল আকসা শহীদ হাসপাতালের পাশে থাকা ওষুধ সংরক্ষণাগারে। কর্তৃপক্ষ বলছে, ডায়ালাইসিস রোগী সহ জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জামের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। হামলার আগে ওই এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালের কাছেই হামাসের একটি অস্ত্রাগার বা গোপন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের ওষুধের গুদামে হামলাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে অভিযোগ করেছে। চিকিৎসা ব্যবস্থাকে অচল করে দেওয়ার লক্ষ্যেই এমন কার্যক্রম। এদিকে গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে প্রায় 2 সপ্তাহের উদ্ধার অভিযান শেষে আরও 112টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 40 শিশু, 38 নারী এবং 7 জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। উদ্ধারকারীরা জানান, ভারী যন্ত্রপাতির অভাবে আরও অন্তত 157টি মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় অনেক মরদেহ কংক্রিটের সঙ্গে মিশে গেছে বলেও জানিয়েছেন তারা। শুধু গাজা নয়, দখলকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। নাবলুসের উরিফ, আইনাবুস ও বুরকা এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া আসিরা আর শামালিয়া শহরে বহু বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বাড়িকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করেছে সেনারা। যুদ্ধবিরতির আলোচনা চললেও ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে সামরিক অভিযান অব্যাহত থাকায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে উঠেছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। হামাস নিরস্ত্রীকরণ চুক্তি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করলেও গাজা থেকে সেনা প্রত্যাহারের শর্তে
রাজনৈতিক চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা, অন্যদিকে কঠোর ডানপন্থী জোটের বিরোধিতা। দুই দিক সামলাতে কঠিন সমীকরণের মুখে তিনি। বিশ্লেষকদের মতে চুক্তির ভবিষ্যৎ এখন নির্ভর করছে ইসরায়েলের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। হামাস ধাপে ধাপে অস্ত্র সমর্পণে সম্মত হলেও এর বিনিময়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পুনর্গঠনের পথ খুলে দেওয়ার শর্ত রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়নি। এর ওপর ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাসের সম্পূর্ণ ও যাচাইযোগ্য নিরস্ত্রীকরণ ছাড়া কোনো সেনা প্রত্যাহার হবে না। নিরাপত্তার বাইরে গিয়ে এই অবস্থান গভীরভাবে রাজনৈতিকও। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নেতানিয়াহুর জোট সরকার অনেকটাই নির্ভর করছে কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থনের উপর। এসব দলের দাবি, হামাসকে পুরোপুরি ধ্বংস না করে কিংবা গাজায় ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ না রেখে যুদ্ধের রীতি টানা যাবে না। তাই সেনা প্রত্যাহারের যে কোনো সিদ্ধান্ত নেতানিয়াহুর সরকার কি ঝুঁকির মুখে ফেলতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে এই চুক্তিকে সমর্থন করছে এবং এর বাস্তবায়ন দেখতে চায়। যুক্তরাষ্ট্রের সমর্থন, আঞ্চলিক কূটনীতি এবং সম্ভাব্য সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের মতো বড় কৌশলগত বিষয়গুলোও এই চুক্তির সঙ্গে জড়িয়ে গেছে। তাই নেতানিয়াহুর সামনে এখন এমন এক সমীকরণ যেখানে ট্রাম্পকে অসন্তুষ্ট করাও ঝুঁকিপূর্ণ, আবার নিজ জোটকে ক্ষুব্ধ করাও রাজনৈতিক আত্মঘাতী হতে পারে। বিশ্লেষকদের ধারণা, এই সংকট সামাল দিতে নেতানিয়াহু হয়তো পূর্ণ সেনা প্রত্যাহারের বদলে সীমিত বা প্রতীকী পদক্ষেপের পথ বেছে নিতে পারেন, কিন্তু সেটিও চুক্তির মূল উদ্দেশ্য পূরণ করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে হামাসের নিরস্ত্রীকরণ অগ্রগতি হলেও গাজায় যুদ্ধ পরবর্তী বাস্তবতা এখনও অনিশ্চিত। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এশিয়া ইউরোপ জুড়ে প্রাকৃতিক বিপর্যয়। গ্রিস ও ফ্রান্সে আগুনে পুড়ছে একের পর এক বনাঞ্চল। ভারতের কেরালায় ভূমিধসে প্রাণহানি। চীনে পাহাড়ি ঢলে রেল সংযোগ বিচ্ছিন্ন। লেবাননের প্রতি ইঞ্চি ভূমির ওপর জনগণের অধিকার আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে আশ্বাস দেন তিনি। এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত আছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা। আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলে অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। লেবাননের দক্ষিণাঞ্চলের জাউতার আল শারকিয়া শহরে বড় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে। এর কয়েকদিন আগে ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী বিউফোর্ট দুর্গের কাছে শত শত টন বিস্ফোরক ব্যবহার করে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের দাবি করেছিল ইসরায়েল। একই সময়ে নাবাতিয়ে আল ফাউকা শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম ও তথাকথিত ইয়েলো জোন এলাকায় টানা বিস্ফোরণ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, আলী তাহের রিজ এলাকায় অভিযানে কয়েকজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। লেবাননের সেনাপ্রধান জেনারেল রোডলফ হাইকাল বলেছেন, দেশের প্রতিটি ইঞ্চি ভূমি লেবাননের অধিকার। কোনো অংশে ইসরায়েল জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের প্রমাণ পেয়েছে তদন্ত দল। র্যাবের শীর্ষ কর্তাদের নির্দেশে ছোড়া হয় গুলি, বলছে প্রসিকিউশন। ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। উপর থেকে গুলিটা আসলে যে কোন দূরত্বে অবগণিত হয়, সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি। ইসি তফসিল ঘোষণা করলেই পদক্ষেপ। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। কাটেনি সংবিধান সংশোধন কমিটি নিয়ে বিএনপি জামায়াত মতভেদ। কারো অপেক্ষা করবে না সংবিধান, রাষ্ট্র জানালেন সরকারি দলের হুইপ। রিজার্ভ চুরির ঘটনায় শেষ পর্যায়ে সিআইডির তদন্ত। গাফিলতির পাশাপাশি মিলেছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশের আলামত।
আন্তর্জাতিক বন্ধু দিবসে বন্ধুত্বের জয়গান। সৎ মানুষ বদলে দিতে পারে জীবনের বাঁক, সর্বনাশের পথে ঠেলে দিবে অসৎ সঙ্গ। ব্যবসার মূল থিমটাই ছিল বিশ্বাস এবং আস্থা, কারণ আমরা ছোটবেলা থেকেই সবাই স্কুল ফ্রেন্ড। মাদকাসক্ত আমার বন্ধু মাদকাসক্ত হইব, তো আমার খোঁজা লাগবে আমি মাদকাসক্ত যে আমার একটা বন্ধু ভালো হয়। রাঙামাটির লায়লা ঘোনার সবখানে বন্যার ক্ষতচিহ্ন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানভাসীদের চাল নিয়ে ৯-৬। সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ। ২৩ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে শিরোপা জয়ের হাতছানি গ্রুপ বির দল ভারত, পাকিস্তান, মালদ্বীপ। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। কর্মকর্তারা জানিয়েছেন, র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। মানবতা বিরোধী এমন অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী এবং মানবাধিকার কর্মীরা। বিস্তারিত রিয়াজ রাইহানের রিপোর্টে। 6 তলায় অনেকে এখানে ছিল, আবার অনেকে এদিকে ছিল। হাসার সাথে ধুম করে এই জায়গা লাগে এরকম। রেহানা সুলাইমান জানাচ্ছিলেন কিভাবে সেদিন গুলিবিদ্ধ হয়েছিল তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান আইমান হোসেন। এটা আমার তো আসছে ওর দিকে তাকায় হাসছে, হাসার সাথে গুলিটা আসে এদিকে লাগে। আচ্ছা, তারপরে পড়ছিল তো ওই জায়গাটাতে? হ্যাঁ, ওই আমার ননদটা পড়ে গেছে, পিছনে পড়ছে, আর ছেলেটা পড়ে নাই। ছেলেটা গুলির সাথে ধুম করে যখন লাগে, ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। আইমানের সঙ্গে সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন তার ফুপু নাসিমা আক্তার, যিনি একদিন পরেই মারা যান। টানা চিকিৎসায় সন্তান আইমান এখন সুস্থ হলেও হেলিকপ্টারের আতঙ্ক তাড়া করে ফেরে তাকে বলছেন মা রেহানা সুলাইমান। এই ছেলে যদি কখনো ইয়ে হয়, আমু হেলিকপ্টার উঠতেছে, ঢুকেন ঢুকেন এরকম বলে। আবার কোথাও যদি ধুম করে আওয়াজ হয়, হে এরকম করে ভয়ে মানে একটা আতঙ্ক একটা কাজ করে। 19 জুলাই 2024 ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল এখান থেকে 2 থেকে অন্তত 250 মিটার দূরের মিরপুর সড়কের সায়েন্স ল্যাব এলাকায়। এই ভবনটি 9 তলা এবং এখানে আইমান সহ তার ফুপু এবং অন্যান্যরা আন্দোলনকারীদের সঙ্গে সেই সংঘর্ষ দেখছিলেন। আইমানের যে গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধের ধরন এবং সড়কের অবস্থান, এই ভবনের উচ্চতা, অর্থাৎ এই ভবনটি 9 তলা বিশিষ্ট এবং আশপাশের পরিবেশ সব মিলে এটি অন্তত স্পষ্ট হয় নিচ থেকে, অর্থাৎ সড়ক থেকে কোনো গুলি আইমানের শরীরে লাগার কথা নয়। তাহলে বোঝা যাচ্ছে এটি হয় আশপাশে কোনো ভবনের ছাদ থেকে, নতুবা উপর থেকে গুলিটি করা হয়েছিল। 2024-এর 18 জুলাই থেকে পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের বিবরণ তুলে ধরা হয় তদন্ত সংস্থার রিপোর্টে। মোট 9টি ধাপে করা তদন্তে উঠে আসে বেল 412 মডেলের হেলিকপ্টার ব্যবহার করে রাজধানীর অন্তত 10টি স্থানে গুলিবর্ষণ করে র্যাব। শনিরাখড়া, রায়েরবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও উত্তরায় এসব ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। হেলিকপ্টারের জিও লোকেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি সব কিছু মিলিয়ে যে একটা কৌণিক দূরত্বে উপর থেকে গুলিটা আসলে যে কৌণিক দূরত্বে অবগণিত হয়, সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। প্রযুক্তির সাহায্যে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন গুলিবর্ষণকালে হেলিকপ্টারে ছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন রশিদ সহ কয়েকজন কর্মকর্তা। 4 দিনে অন্তত 3500 গোলাবারুদ বহন করে র্যাবের হেলিকপ্টার। এর মধ্যে ছিল এসএমজি, শটগান, গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড। তদন্তে তথ্য সহায়তা নিয়ে বিশেষ প্রসিকিউটর ও র্যাবের বর্তমান কর্মকর্তাদের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্নতা। যে খাতাটা তারা সেটা আসলে মানে পুড়ে গেছে বলে এরকম একটা বিষয় হয়েছে, কিন্তু পুড়ে যাওয়ার বিষয়ে আমরা কোনো জিডি কোনো দুর্ঘটনা পাইনি। আমরা আসলে অন্য কোনোভাবে তদন্তের খাতিরে আমরা প্রকাশ করছি না, অন্য একটি পদ্ধতিতে আমরা প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। সংখ্যাটা কি এবং যেটা আমরা আসলে মূল তদন্তে বা আমরা সাক্ষ্য দেওয়ার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করব। যে কোনো সময় যে কোনো তথ্য আমাদের কাছে চেয়েছে, আমরা সবগুলো তথ্য আমাদের থেকে আমরা
আমাদের কাছে যাই কিছু অ্যাভেলেবল ছিল সবগুলোর তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করেছি এই পর্যন্ত। আমার জানা মতো কোনো পেন্ডিং ইস্যু বা পেন্ডিং কেস নেই। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্য ছিলেন মানবাধিকার কর্মী নূর খান। জানান তিনি নিজেও এমন ঘটনার প্রত্যক্ষদর্শী। সমাজে স্থিতিশীলতার স্বার্থেই অপরাধীদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। হঠাৎ করে হেলিকপ্টার আসলো এবং সেখান থেকে গুলি বর্ষণ হলো এবং মানুষ দৌড় ঝাঁপ শুরু করে দিল। আমি নিজেও তো দৌড় দিয়ে একটা আবডালে মানে একটা বিল্ডিং এর নিচে আশ্রয় নিয়েছিলাম। বাংলাদেশে ওই নিয়ম কানুন নথিপত্রের ভিত্তিতে আসলে বাহিনীগুলি পরিচালিত হয়নি। সেটা তো আমরা তদন্ত করতে মানে অনুসন্ধান কার্যক্রম করতে যেয়ে দেখেছি অনেক ক্ষেত্রেই অনেক দলিল দস্তাবেজ নষ্ট করা হয়েছে বা খুঁজে পাওয়া যায়। অনেকে পরিকল্পিতভাবে বিচার কাজে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলেও জানান মানবাধিকার কর্মী নূর খান। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্বভার দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ছেড়ে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠক শেষে সিনিয়র নেতারা জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দলের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এই বৈঠকে সমসাময়িক রাজনীতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সম্প্রতি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এই অবস্থায় সবার চোখ ছিল শাসক দল বিএনপির স্থায়ী কমিটির শনিবারের বৈঠকের দিকে। এদিন বিকেলবেলাতেই গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে শুরু হওয়া বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে চলে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। আলোচনা হয় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির 2 সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমদ। বৈঠকের সিদ্ধান্তের কথা জানান তারা। সবশেষে আলোচনা হয়েছে যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। আইন অনুসারে 90 দিনের মধ্যে এটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তো সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো ইতিমধ্যে প্রেসে বলেছে কথাবার্তা যে তারা প্রস্তুত আছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার জন্য। সেটা তারা তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমরা মানে চেয়ারম্যান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নাম প্রস্তাব বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ ভাগে বা আগামী বছরের শুরুর দিকে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত রয়েছে স্থানীয় সরকার বিভাগ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে নিজ নিজ অবস্থানে অনড় সরকার ও বিরোধী দল। কমিটিতে নাম দিবে না বিরোধীরা। প্রয়োজনে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছে তারা। তবে রাষ্ট্র বা সংবিধান সংশোধন কারো জন্য বসে থাকবে না, জানালেন সরকারি দলের হুইপ নুরুদ্দিন আহমেদ অপু। এই অনড় অবস্থান এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি রক্ষা না করলে সংসদের উত্তাপ রাজনীতির মাঝেও ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়াকে কেন্দ্র করে প্রথম থেকে উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিপরীতমুখী অবস্থানে। এমন পরিস্থিতিতে 13 জুলাই গঠন করা হয় 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি। প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে বিরোধী দল, দিয়েছে রাজপথে আন্দোলনের হুমকি। ভবিষ্যতে
গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। সরকারি দল থেকে কমিটিতে নাম দেওয়ার জন্য বিরোধী দলকে প্রস্তাব দেয়া হয় 1 মাস আগে। বিরোধী দলের হুইপ বলছেন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন চান তারা, তাই সেই দাবি পূরণ না হলে নাম দিবেন না এ ধরনের কমিটিতে। গণভোটে জনগণ হ্যাঁ বলেছে এবং আমাদের জাতির কাছে কমিটমেন্ট আছে যে আমরা সংবিধান সংস্কার করে পুরনো ধারার রাজনীতি থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসবো। এটা আমাদের জাতির কাছে কমিটমেন্ট, কাজেই ওই জায়গা থেকে আমরা নড়তে পারি না এবং আমরা ওখান থেকে নড়বও না। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো আইনি বিধান নেই। গঠিত কমিটি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন সরকারি দলের হুইপ। কারোর জন্য কি সংবিধান, কারোর জন্য কি রাষ্ট্র বসে থাকবে? এটা একটা সময়, এটা একটা চলমান প্রক্রিয়া, সুতরাং এটা চলতেই থাকবে। এটা কারোর জন্য তো থেমে থাকবে? সময় কারোর জন্য থেমে থাকবে? দেশ কারোর জন্য থেমে থাকে? জুলাই সনদে নোট অফ ডিসেন্ট রেখেই সংবিধান সংশোধন করবে সরকার। এক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ সাহান। তার আশঙ্কা এই নিয়ে দুই দলের অনড় অবস্থানে উত্তপ্ত থাকবে সংসদ রাজপথ। বিরোধী দল শুধুমাত্র এইটাকে কেন্দ্র করেই মাঠে নামবে, তাহলে সেটার সাথে জনগণকে সম্পৃক্ত করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। সাধারণ মানুষের যে ডে টু ডে লাইফ, সেটাকে যদি পজিটিভলি এফেক্ট করতে না পারে, তাহলে জনগণ বিরোধী দলের যে আন্দোলন সেটার সাথে সম্পৃক্ত হবার একটা পসিবিলিটি তৈরি হবে। এই সংকটটা শেষ পর্যন্ত কতখানি ঘনীভূত হয়, এইটা নির্ভর করবে বিএনপি আসলে শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করতে রাজি কিনা। সংস্কার পরিষদ বা সংশোধন কমিটি নাম যেটাই হোক, নোট অফ ডিসেন্টে বিএনপি ছাড় দিলে সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষক আসিফ সাহান। সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তের শেষ পর্যায়ে সিআইডি, তারপরও সহসা তদন্ত রিপোর্ট জমা হবে না, কারণ অভিযুক্ত বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনা নিয়ে আলোচনা শেষ হয়নি। সিআইডি বলছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি ও যোগসাজশ দুটি নজিরই মিলেছে। একই সাথে দেশে তদন্ত রিপোর্ট জমা হলে নিউ ইয়র্কে করা মামলা প্রভাবিত হবে কিনা তাও খতিয়ে দেখা দরকার। যদিও সিনিয়র আইনজীবী বলছেন প্রভাবিত হবার সুযোগ নেই। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশে বৃহস্পতিবার রাত সাপ্তাহিক ছুটির আমেজ। 8:55 থেকে 10:30 মাঝে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন হাতিয়ে নিতে 35টি ভুয়া নির্দেশ পাঠায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। কয়েক দফা চেষ্টার পর $8,10,00,000 চলে যায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের 5টি অ্যাকাউন্টে। বানান ভুলের কারণে আটকে যায় শ্রীলঙ্কায় $2 কোটি পাঠানোর অনুরোধ। পরের দিন ফিলরেম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই টাকা মিশে যায় ফিলিপাইনের 2টি ক্যাসিনোতে। বাংলাদেশ ব্যাংক এই ঘটনা টের পায় পরের সপ্তাহে। এরপর কেটে গেছে 10 বছর, তদন্ত আজও শেষ হয়নি। 96 বার পিছিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমার তারিখ। যদিও এর মাঝে 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার খবর মিলেছে। তালিকায় আছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের 9 কর্মকর্তা। তদন্ত সংস্থা সিআইডি বলছে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে, কেননা ঘটনার দিন বাংলাদেশ ব্যাংকে সুইফট সিস্টেমের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। সন্দেহ বাড়িয়েছে হ্যাকারদের পাঠানো ফিশিং লিঙ্কে ক্লিক করার ঘটনাও। দেশের ভিতরে তো অবশ্যই সহযোগিতা ছিল, বাট এটা ষড়যন্ত্র হিসাবে আমরা ওইভাবে আনবো না, কারণ ষড়যন্ত্রের বিষয়টা আর্থিক অপরাধের ক্ষেত্রে ওইভাবে বলা যায় না। ফিলিপিনে আমাদের $81 মিলিয়ন কনফিসকেট করা, এই কোর্ট অর্ডারটা পাঠানোর পরে তাদের কিছু অবজারভেশন দিয়েছে, সেই অবজারভেশনের ভিত্তিতে আমরা আবার উত্তর দিব। একটা উদাহরণ দিলাম, এরকম বেশ কিছু আন্তর্জাতিক মণ্ডলে আমাদের কিছু কোয়ারি আমাদের দিক থেকে আছে, ওদের দিক থেকে আছে, এগুলো এখনো মিট আপ করা হয়নি। তো আমাদের পারফেক্ট করতে গেলে এগুলো কমপ্লিট করতে হবে। গেল জুনে রিজার্ভ চুরির তদন্তের 10,000 পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠায় সিআইডি। বিবেচনা করা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও দণ্ডবিধি 1860-এর 379 ধারা। খসড়া চার্জশিট নিয়ে এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি প্রচলিত আইনে এটিকে বিচারের আওতায় আনা হয় তাহলে এটি কবে সমাধান হবে? দ্বিতীয়ত, যেহেতু বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের বিচারের আওতায় আনা যাবে সেটি নিয়েও আলোচনা রয়েছে নানা মহলে। প্রায় 5 দশক ধরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে ডলার রাখে বাংলাদেশ ব্যাংক। বিদেশি লেনদেনের 85% এই অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। চুরিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম ব্যবহার হয় 2019 সালে সিভিল রিকো আইনের আওতায় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ক্ষতিপূরণ মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক।
সেই নথিতে দেখা যায় ফেডারেল রিজার্ভ থেকে টাকা সরানোর জন্য ফেডওয়্যার পেমেন্ট সিস্টেম ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। চুরির অর্থ ফিলিপাইনে নেয়ার জন্য করেসপন্ডেন্ট অ্যাকাউন্ট হিসেবে নিউ ইয়র্কের 3 বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ ওয়েলস ফার্গো, ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন ও সিটি ব্যাংকে ব্যবহারের প্রসঙ্গ এনেছে বাংলাদেশ ব্যাংক। আরও বলা হয়েছে উত্তর কোরিয়ার এই হ্যাকার গ্রুপ কাছাকাছি সময়ে সোনি পিকচার্স এন্টারটেইনমেন্টেও হামলা চালিয়েছিল। দায়িত্ব ছাড়ার পরও যুক্তরাষ্ট্রের আদালতে এই মামলার সাক্ষ্য দিয়েছেন সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানালেন রিজার্ভ চুরি ইস্যুতে দেশীয় ও আন্তর্জাতিক আইনে নানা দিক মাথায় রাখতে হচ্ছে। আওয়ামী সরকারের হয়তো এখানে সদিচ্ছার অভাব ছিল, তারা হয়তো এটাকে কোনোভাবে করে ফেলতে পারত, কিন্তু আমরা কিন্তু খুব শক্তভাবে এটাকে করার চেষ্টা করার জন্য ল ফার্ম চেঞ্জ করে নতুন ভাবেই এটাকে ইভ্যালুয়েট করেছি যে এখানে আমাদের জেতার সম্ভাবনাটা ভালো। বাংলাদেশে যদি কোনো মামলা হয় সেই মামলা বিদেশি প্রসিডিংকে প্রভাবিত করবে, বিষয়টা এরকম নয়। সাধারণ আইনের পার্সপেক্টিভে এই কথাই বলা চলে। তবে নিউ ইয়র্কে বা বাংলাদেশের বাইরে যে কোর্টেই মামলা, ফেডারেল কোর্টে যেখানেই মামলা হোক না কেন, সেই মামলা কিন্তু যথেষ্ট সময় পার হয়ে গেছে। সেই মামলার অগ্রগতি আমরা খুব একটা বেশি জানি না। রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরের সময় আগামী 9 আগস্ট ধার্য করেছেন আদালত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বন্ধুত্ব শুধু একসঙ্গে সময় কাটানোর নাম নয়, প্রকৃত বন্ধু সেই যে বিপদে পাশে থাকে, স্বপ্ন দেখায়, ভালো কাজে অনুপ্রাণিত করে এবং সঠিক পথ দেখায়। আর ভুল বন্ধুত্ব হতে পারে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর আগে প্রয়োজন সঠিক মানুষ বেছে নেওয়া। বন্ধুত্ব হোক এমন যে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে আলোর পথে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর পাহাড়িয়াপাড়া গ্রামে নেই কোনো বিদ্যালয়। তাই গ্রামের কয়েকজন তরুণ বন্ধু মিলে সিদ্ধান্ত নেন নিজেদের উদ্যোগেই গড়ে তুলবেন একটি বিদ্যালয়। পরে গ্রো ইয়োর রিডার সংস্থার সহযোগিতা এবং স্থানীয় মানুষের সহায়তায় প্রতিষ্ঠিত হয় আগামীর স্কুল, যেখানে এখন গ্রামের শিশুরা পাচ্ছে শিক্ষার আলো আর বদলে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। আমার এলাকার সবাই তো অশিক্ষিত, যে আমি যদি চিন্তা করি কাছে স্কুল হয়, ওইখান থেকে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে আসবে, স্কুলে এসে তারা একটু ভালো লেখাপড়া করতে পারবে, তারা একটু সামনে আরো ভালোভাবে আগে যেতে পারবে। তারা এখানে দৈনিক কাজ করেছে, একজন জায়গা দিয়েছে, আমাদের শিক্ষক আছেন যিনি, তার পরিবার এই জায়গাটা দিয়েছে এবং আমরাও কিছু অংশগ্রহণের মাধ্যমে স্কুলটা তৈরি করেছি। বন্ধুত্ব কখনো মৃত্যুতেও শেষ হয় না। প্রিয় বন্ধুকে হারানোর বেদনা থেকেই ত্রিশাল উপজেলার কয়েকজন বন্ধু গড়ে তুলেছেন রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি মানবিক সংগঠন। এখন সেই সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। আমরা আমাদের সাধ্যমতো ফ্রেন্ডদের কাছ থেকে টাকা কালেক্ট করে একটা রোগীকে বা একজন অসহায় মানুষকে একটু এগিয়ে দেব অতটুকুই যতটুকু আমাদের সাধ্যমতো। আস্থা, পারস্পরিক বিশ্বাস আর একে অপরের প্রতি নির্ভরতা, এই 3 শক্তিই বন্ধুত্বকে রূপ দিতে পারে সফল উদ্যোক্তার গল্পে। ময়মনসিংহ জেলা স্কুলে শুরু হওয়া 30 বছরের বন্ধুত্ব আজ পরিণত হয়েছে একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে। ব্যবসার মূল থিমটাই ছিল বিশ্বাস এবং আস্থা, কারণ আমরা ছোটবেলা থেকেই সবাই স্কুল ফ্রেন্ড, আমরা বিভিন্ন পেশায় আছি। চিন্তা করলাম একটা ব্যবসা করা যায় কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমাদের এই এমএগোজ। আমরা চিন্তা করলাম যে একসাথে কম্বাইনলি কিছু করা যায় কিনা। উদ্দেশ্য ছিল আমাদের কানেক্টিভিটিটাকে সারা জীবনের জন্য যদি আমরা এস্টাবলিশ করতে পারি। তবে সব বন্ধুত্ব সুখের গল্প হয়ে ওঠে না। ভুল বন্ধু কখনো কখনো একজন মানুষের জীবনকে ঠেলে দেয় ধ্বংসের দিকে। রিহাব সেন্টারে চিকিৎসাধীন তরুণদের অনেকেই জানালেন বেশিরভাগ মাদকাসক্তির শুরু হয় বন্ধুর